ক্লাস 12 থার্ড সেমিস্টার হিস্ট্রি। আজকে ইউনিট 1-এর চ্যাপ্টার 3-তে যে বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য আর বাংলা সম্বন্ধে রয়েছে। আগের ভিডিওতে বিজয়নগর, বাহমনি, বাংলা সম্বন্ধে হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ এগুলো আলোচনা হয়ে গিয়েছে। আমি ইলিয়াস শাহী, হোসেন শাহী বংশের থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছিলাম, বাট আজকে একটু থিওরি ক্লাস, দেন পুরো ইউনিট 1 কমপ্লিট। বঙ্গদেশে সুলতানি ব্যবস্থা মানে বাংলা যে পোর্শনটা রয়েছে, বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য ও বাংলা। তো বাংলাতে সুলতানি ব্যবস্থা, এখানে এই দুটো পার্ট রয়েছে, ফার্স্ট ইলিয়াস শাহী বংশ, দেন হোসেন শাহী বংশ। তো বাংলায় সুলতানি শাসন শুরু হয়েছিল বখতিয়ার খলজির সময়। এই বখতিয়ার খলজি কে ছিলেন? কুতুবুদ্দিনের দাস ছিলেন। বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন, তখন বাংলার রাজা কে ছিলেন? লক্ষণ সেন। তো মোহাম্মদ বিন তুগলকের সময় বাংলায় অরাজকতা সৃষ্টি হয়। লক্ষণাপতি, সোনারগাঁও এবং সপ্তগ্রামকে নিয়ে কিন্তু এই অরাজকতার সৃষ্টি হয়। এই সুযোগে লক্ষণাবতীতে ইলিয়াস শাহী বংশের উত্থান ঘটে। এবার ইলিয়াস শাহী বংশ 1340 খ্রিস্টাব্দে আলী মোবারক নামক এক ব্যক্তি আলাউদ্দিন আলী শাহ উপাধি নিয়ে কিন্তু লক্ষণাবতীর সিংহাসনে বসেন। 1345 খ্রিস্টাব্দে শামসুদ্দিন নামক ব্যক্তি একে হত্যা করে ও তিনি ইলিয়াস শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসলেন। তাহলে ইলিয়াস শাহ উপাধিটি কার ছিল? শামসুদ্দিনের। এবং শামসুদ্দিন সিংহাসনে বসার পরে ইনি কিন্তু স্বাধীন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করলেন। শামসুদ্দিন কাকে হত্যা করেছিল? আলী মোবারককে। আরেকটা কোশ্চেন হয়, শামসুদ্দিনের উপাধিটি কী ছিল? ইলিয়াস শাহ। বা ইলিয়াস শাহ কার উপাধি ছিল? শামসুদ্দিন। এবং ইলিয়াস শাহ ইনি কিন্তু তার রাজধানী লক্ষণীয় থেকে পান্ডুয়াতে স্থানান্তরিত করে। আগে লক্ষণীয় ছিল, দেন পান্ডুয়া। এনার যে গ্রন্থ, অর্থাৎ এই সমস্ত বিষয় কোন গ্রন্থ থেকে আমরা পেয়েছি? রিয়াস উল সালাতিন এবং সিরাজ এ ফিরোজ শাহী। এরপরে কিন্তু দেখা যায় ফিরোজ শাহ তুগলক অযোধ্যায় পান্ডুয়া আক্রমণ করেন। এবার ইলিয়াস শাহ যে পান্ডুয়া যে আক্রমণ করলো, কে করলো? ফিরোজ শাহ তুগলক যে পান্ডুয়াকে আক্রমণ করলো, ইলিয়াস শাহ কিন্তু সেই যুদ্ধে সম্মুখে না গিয়ে 2 মাস তিনি একটালা দুর্গে কিন্তু আশ্রয় নেয়। ফিরোজ শাহ তুগলক এমন করে দিয়েছিল যে একটালা দুর্গে কেউ খাবার নিয়ে যেতে পারবে না বা কোনো রকম সুযোগ সুবিধা দেবে না, এরকম একটা অবরোধ সৃষ্টি করেছিল। এবং মহিলা শিশুদের যখন সেখানে আর্তনাদ শুনতে পেল, তখন সেটা সহ্য না করতে পেরে সেই যে অবরোধ, ওই অবরোধটিকে কিন্তু তুলে নিল। এবং শেষে তিনি ইলিয়াস শাহকে কিন্তু বাংলার স্বাধীন সুলতানের অস্তিত্ব পদটিও ত্যাগ করে দিলেন, অর্থাৎ ইলিয়াস শাহকে তিনি কিন্তু দিয়ে দিলেন ওই পদ। পান্ডুয়া যে জায়গাটা বলছি, পান্ডুয়া অ্যাকচুয়ালি কালিন্দী নদী এবং মহানন্দা নদীর সঙ্গম স্থলটির নাম হচ্ছে পান্ডুয়া। এবার ইলিয়াস শাহ তো সে তার বাংলার স্বাধীন সুলতানের একটা পদ পেয়ে গেল। পদ পেয়ে যাওয়ার পরে 1357 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহ কিন্তু কামরূপ আক্রমণ করে এবং কামরূপে তিনি একটা ট্যাক্সাল নির্মাণ করে। এবার ট্যাক্সাল কি? ট্যাক্সাল মিন্স যেখানে টাকা বানানো হয়। এবং তিনি বিভিন্ন উপাধি নিলেন, সাফ ইন বাঙ্গালা। এবার এই যে সুলতান ই বাঙ্গালা, যেটা কোনো কোনো বইতে সুলতান ই বাঙ্গালা, শাহ ই বাঙ্গালা, সুলতান ই বাঙ্গালিয়ানা এভাবে আছে, এ নয় হস্যই করে নেবে। এবার তারপর আবারও ফিরোজ শাহ আবার ইলিয়াস শাহকে আক্রমণ করেন, ইলিয়াস শাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারপর ইলিয়াস শাহের পরে যিনি বাংলার সুলতান হয়েছিলেন সিকান্দার শাহ। এবার সিকান্দার শাহর পরে গিয়াসউদ্দিন। এবার গিয়াসউদ্দিন যিনি বাংলার সুলতান হলেন, এনাকে কিন্তু রাজা গণেশ কিন্তু গিয়াসউদ্দিন অনেকটা দুর্বল শাসক ছিল। তো রাজা গণেশ কিন্তু গিয়াসউদ্দিনকে আবার আক্রমণ করে এবং সেখানে গিয়াসউদ্দিন পরাজিত হয়। এবং রাজা গণেশের সময় আবারও কিন্তু হিন্দু শাসনের পুনঃপ্রতিষ্ঠা। এবার এই যে ইলিয়াস শাহীর বংশ, এই গিয়াসউদ্দিন পর্যন্ত কিন্তু ইলিয়াস শাহী বংশের প্রথম অধ্যায় শেষ। তারপরে শুরু হচ্ছে ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ রাজা গণেশ, যিনি ছিলেন একজন হিন্দু রাজা। তো প্রথমে কে ছিল? আলী মুবারক শাহ, তারপরে আসলো ইলিয়াস শাহ, তারপরে সিকান্দার শাহের পরে গিয়াসউদ্দিন। প্রথম অধ্যায় শেষ। প্রথম অধ্যায় বলতে ইলিয়াস শাহী বংশের প্রথম অংশটুকু শেষ। এরপর দ্বিতীয় অংশের প্রথমেই রাজা ছিলেন কে? রাজা গণেশ, যিনি ছিলেন একজন হিন্দু রাজা। ইব্রাহিম সার্কির বাংলা আক্রমণ, এই রাজা গণেশের টাইমে ইব্রাহিম সার্কি কিন্তু বাংলাকে আক্রমণ করেছিল এবং রাজা গণেশ প্রথম মুদ্রা প্রচলন করেছিল, মুদ্রা ব্যবহার। ইলিয়াস শাহী বংশে কিন্তু রাজা গণেশই প্রথম মুদ্রা চণ্ডীচরণ করেছিল অ্যাকচুয়ালি। এবার রাজা গণেশ, তার পুত্র রাজা গণেশের পরে কিন্তু ওনার পুত্র যদু, তিনি কিন্তু বাংলার সিংহাসনে বসেন এবং যদু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে গিয়েছিল। ইনি তো ছিলেন একজন হিন্দু শাসক,
হিন্দুর পুত্র, হিন্দু শাসকের পুত্র তো হিন্দুই হবে। হিন্দু শাসক হওয়া সত্ত্বেও ইনি কিন্তু ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং যদু থেকে তিনি তার নাম পরিবর্তন করে রাখে জালালউদ্দিন। এই জালালউদ্দিন কিন্তু সেটা নয় যে জালালউদ্দিন আকবর, ওই জালালউদ্দিন নয়, যদু মানে ইলিয়াস শাহী বংশের জালালউদ্দিন। যদু তার নাম পরিবর্তন করে রাখলো জালালউদ্দিন। ইনি কিন্তু রাজধানী পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করে, পান্ডুয়া থেকে গৌড়ে। তো ইলিয়াস শাহ কিন্তু কোথা থেকে, লক্ষণীয় থেকে পান্ডুয়াতে স্থানান্তরিত করেছিল রাজধানী, আর জালালউদ্দিন পান্ডুয়া থেকে গৌড়ে রাজধানী স্থানান্তরিত করছে। এবার জালালউদ্দিনের পরে আসছে শামসুদ্দিন। শামসুদ্দিনের পরে শামসুদ্দিনকে হত্যা করেছিল নাসির খান এবং শাহী খান। এরা দুই ভাই কিন্তু শামসুদ্দিনকে হত্যা করেছে। এবার নাসির খান এবং শাহী খান এদের দুজনের মধ্যে আবার বিবাদ লেগে যায় সিংহাসনে, কে সিংহাসনে বসবেন, নাসির খান নাকি শাহী খান। তো এদের মধ্যে যেহেতু বিবাদ লেগে গিয়েছিল সেই জন্য এদের দুজনের মধ্যে কাউকেই না রাজা করে শামসুদ্দিনের বংশের একজনকে আবারও রাজা করে দেওয়া হলো। এবার তাকে আবার নাসিরউদ্দিন হত্যা করে নাসিরউদ্দিন তিনি আবার নিজে রাজা হয়ে সুলতান। এটা যেহেতু ইসলামী শাসন, এখানে রাজা বলাটা ঠিক না, সুলতানের পদ নিল। তবে নাসিরউদ্দিন এরপরে কিন্তু নাসিরউদ্দিনকে অর্থাৎ শামসুদ্দিনের বংশধর নাসিরউদ্দিনকে কিন্তু সিংহাসনের দায়িত্ব দেওয়া হলো। ইনি কিন্তু সুলতান পদে আসীত হলেন। এখানে যেহেতু ইসলামী রাজবংশের কথা পড়ছি, ইসলামী শাসনের কথা পড়ছি, সেহেতু রাজা বলাটা ঠিক না, সুলতান বলা উচিত। এখানে দেখবে নাসির খান এবং শাহী খান আছে। নাসির খান এদের দুজনের মধ্যে কাউকেই না রাজা, যেহেতু বিবাদ বেঁধে গিয়েছিল কে বসবে সিংহাসনে, নাসির খান নাকি শাহী খান, সেই জন্য শামসুদ্দিনের বংশধরের একজনকে অর্থাৎ নাসিরউদ্দিনকে সিংহাসনের দায়িত্ব দেওয়া হলো। এবার নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ ইনি কিন্তু খুবই শান্তিপ্রিয় একজন নবাব ছিলেন। নাসিরউদ্দিনের পরে তার পুত্র রুকনউদ্দিন বরবক শাহ কিন্তু সিংহাসনের দায়িত্ব পান। নাসিরউদ্দিনের পুত্র ছিল রুকনউদ্দিন বরবক শাহ। তো এনার সময় শিলালেখগুলিতে, আগে যে সমস্ত শিলালেখগুলি ছিল তার আগের দিকে আল ফাজিল, আল কামিল এই সমস্ত কিছু উপাধির পাওয়া যায়। মানে তার যে লেখগুলির মধ্যে কিন্তু এই উপাধির কথাও বর্ণনা রয়েছে। অর্থাৎ রুকনউদ্দিন বরবক শাহের উপাধি ছিল আল ফাজিল, আল কামিল, এবং ইনি হিন্দু এবং মুসলিমদের সম মর্যাদা দিতেন। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের রচয়িতা মালাধর বসুকে ইনি গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন। দাখিলি দরওয়াজা ইনি তৈরি করেছিলেন কে, রুকনউদ্দিন বরবক শাহ। রুকনউদ্দিন বরবক শাহের পরে তার পুত্র শামসুদ্দিন ইউসুফ শাহ সিংহাসনে বসলেন। ইনি গৌড়ে গৃহ নির্মাণ করলেন, লোটন মসজিদ নির্মাণ করেছিলেন কে, শামসুদ্দিন ইউসুফ শাহ। তাছাড়া চমকাটি মন্দির নির্মাণ করেছিলেন, তাঁতিপাড়া মসজিদ নির্মাণ করেছিলেন, তাঁতিপাড়া বা 22 দরওয়াজা 22। শামসুদ্দিন ইউসুফ শাহের পরে তার অযোগ্য পুত্র জালালউদ্দিন ফতেহ শাহ তিনি কিন্তু সিংহাসনে বসেন, এবং এরপরেই কিন্তু এনার আমলেই ইলিয়াস শাহী বংশের কিন্তু পতন শুরু হয়। পতন হয়ে যাওয়ার পরে তারপরে হাবশি শাসন শুরু হয়, এবার এই যে হাবশি শাসন যিনি এখানকার সুলতান ছিলেন সৈফুদ্দিন ফিরোজ শাহ, ইনি আমির উল আমর মালিক নামেও কিন্তু পরিচিত। এনার উপাধি আমির উল আমর মালিক। আর এই হাবশি শাসনের যে সময়কালটা, এটাই কিন্তু বাংলার অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হচ্ছে। এই হাবশি শাসনের টাইমটাতেও কিন্তু 6 জন শাসক ছিল, যেটা সিলেবাস অন্তর্ভুক্ত নয়। এবার হাবশি শাসকের শেষ সুলতান শামসুদ্দিন মুজফ্ফর। ওকে, এবার লাস্ট শাসক তো ইনি ছিলেন শামসুদ্দিন মুজফ্ফর শাহ। এনার মন্ত্রী ছিলেন সৈয়দ হুসেন শামসুদ্দিনকে হত্যা করে, মানে শামসুদ্দিন মুজফ্ফর শাহের মন্ত্রী তাকে হত্যা করে সৈয়দ হুসেন তার নাম অনুসারে হুসেন শাহী বংশ প্রতিষ্ঠা করছে। এবার এই যে হুসেন শাহ কিন্তু তার রাজধানী গৌড় থেকে একডালা দুর্গে স্থানান্তরিত। তাহলে প্রথম লক্ষণীয় ছিল, লক্ষণীয় থেকে পান্ডুয়াতে স্থানান্তরিত করছে কে, ইলিয়াস শাহ। এবার পান্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করছে কে, রাজা গণেশের পুত্র যদু, যিনি ইসলাম ধর্মে রূপান্তরিত হওয়ার পরে, মানে ধর্মান্তরিত হওয়ার পরে জালালউদ্দিন নামে পরিচিত। তো তিনি কিন্তু পান্ডুয়া থেকে গৌড়ে রাজধানী স্থানান্তরিত করছে। এবার গৌড় থেকে একডালা দুর্গে স্থানান্তরিত করছে হুসেন শাহ। আর এনার উপাধি নৃপতি তিলক জগৎভূষণ। আচ্ছা, সিকান্দার লোদি হুসেন সার্কিকে আক্রমণ করেন। ইনি সৈয়দ হুসেনের কাছে আশ্রয় নেন, ফলে লোদি ক্ষুব্ধ হয়ে বাংলা আক্রমণ করে।
এরপরে 1499 থেকে 1502 খ্রিস্টাব্দে আসামের কামতা আক্রমণ করেছিলেন রাজা নীলাম্বর। দেন কামরূপ, তারপরে কামতা থেকে কামরূপকে আক্রমণ করেন। তারপরে 1515 খ্রিস্টাব্দে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, তারপরে কিন্তু ত্রিপুরা। ওকে, আচ্ছা ওইধারটা এতটা আর লাগবে না, এটা মনে রাখবে। সৈয়দ হোসেন শাহের উপাধি ছিল নৃপতি তুলক এবং জগৎভূষণ বলা হয়। সৈয়দ হোসেনের পরে কিন্তু, আর ইনি গৌড় থেকে একটালা দুর্গের রাজধানী স্থানান্তরিত করেছিল। সৈয়দ হোসেনের পরে তার পুত্র নুসরত শাহ, ইনি কিন্তু সিংহাসন লাভ করেন। ইনি 1529 খ্রিস্টাব্দে বাবরের সাথে ঘরঘরা যুদ্ধে লিপ্ত হয়ে পড়েন এবং নুসরত শাহের পরে তারপরে আলাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন। এনার তেমন কোনো কর্মর কথা খুব একটা ইম্পর্টেন্ট নয়। আলাউদ্দিন ফিরোজ শাহের পরে গিয়াসউদ্দিন শেষ শাসক ছিলেন। হোসেন শাহী বংশের শেষ শাসক গিয়াসউদ্দিন, এনাকে পরাজিত করে শের শাহ, এবং এইভাবেই হোসেন শাহী বংশের পতন হয়েছিল। আচ্ছা, হোসেন শাহী বংশের উজির ছিলেন গোপীনাথ বসু, সেনাপতি ছিলেন গৌরমালী, চিকিৎসক ছিলেন মুকুন্দ দাস, রাজ্য সচিব ছিলেন রূপ গোস্বামী, কর্মাধ্যক্ষ ছিলেন সনাতন গোস্বামী, মালাধর বসু ভাগবতের বঙ্গানুবাদ করেছিল মালাধর বসু, আর অশ্বমেধ পর্ব এটা কিন্তু শ্রীকর নন্দী। এটা ম্যাচিংয়ে দেয় ক স্তম্ভ খ স্তম্ভ মেলানোতে। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা, চৈতন্য মঙ্গল লোচন দাসের লেখা এবং চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা। এখানে জয়ানন্দ লিখেছি, জয়ানন্দ হবে না, লোচন দাস হবে। অ্যাকচুয়ালি চৈতন্য ভাগবত যেটা, এটা আগে নাম ছিল চৈতন্য মঙ্গল। এবার লোচন দাস যখন চৈতন্য মঙ্গল নতুনভাবে একটা বই লিখলো, তখন কিন্তু এই বৃন্দাবন দাস এনার বইটার নাম তো চৈতন্য মঙ্গল ছিল, বইটার নাম পাল্টে কিন্তু লিখে দিল চৈতন্য ভাগবত। তাছাড়া মনসমঙ্গল কার লেখা? বিপ্রদাসের। কে মহাভারতের অশ্বমেধ পর্ব বাংলায় অনুবাদ করে? শ্রীকর নন্দী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন চণ্ডীদাস। কে সর্বপ্রথম বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন? কবীন্দ্র পরমেশ্বর। শ্রীমদ্ভাগবত বাংলায় অনুবাদ করেছিলেন মালাধর বসু। ব্যাস এই কটি।